রাস্তায় পড়ে থাকা একটা ছোট ব্যাগ পেয়েছিল এক ফুল ব্যবসায়ী। সেই ব্যাগটা বাড়িতে এনেছিল আর তার মধ্যে পেয়েছিল সোনার গহনা। হ্যাঁ, সত্যিকারের সোনার গহনা। কিন্তু সেটা পাওয়ার পরে এবং সেটা শরীরে পরিধান করার পরে তাদের বাড়িতে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি ঘটেছে কম করে তো 15 বছর হয়ে গেছে। সেই কাকুর বাড়ি চাঁদপাড়াতে ছিল। কাকু কিন্তু ঘটনাটা আমাকে পাঠায়নি, কাকুর ভাইজি আমাকে ঘটনাটা পাঠিয়েছে। কাকুর সেই ভাইজি মানে সেই দিদি কিন্তু এখন চাঁদপাড়াতে থাকে না। সে দিদির বিয়ে হয়ে গেছে এবং বিয়ের আগে থেকেই তারা কলকাতায় শিফট হয়ে গিয়েছিল, ফ্ল্যাটে থাকতো। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে কলকাতাতেই থাকে, কিন্তু অন্য জায়গায় থাকে আর কি। তো যাই হোক, 15 বছর আগে কাকু ফুলের ব্যবসা করতো। তারও অনেক আগের থেকে ফুলের ব্যবসা শুরু করে। চাঁদপাড়ার পাশে ঠাকুরনগর বলে একটা জায়গা আছে, সেখানে ফুলের ব্যবসায়ীরা ফুল কিনতে যায়, কাঁচা ফুল কিনে নিয়ে আসে, তারপরে তারা সেগুলো দিয়ে মালা গাঁথায় এবং কলকাতায় নিয়ে যায়, একটা নির্দিষ্ট জায়গায় বসে এবং টাকা পয়সা আর কি উপার্জন করে। কাকু কিন্তু মানে যখন ঘটনাটা ঘটেছে তার ওই 1.5-2 বছর আগে থেকে ফুলের ব্যবসা শুরু করেছে। মোটামুটি একটু পরিচিতি হয়েছে, কিন্তু 2 বছরের মধ্যে তো আর অনেক টাকা পয়সা উপার্জন করা যায় না, কারণ একটা ভালো পরিচিতি পেতে হলে অনেক বছর সেখানে থাকতে হবে, তাহলে এই ফুল ব্যবসার ক্ষেত্রে তার কিন্তু ভালো নাম হবে। তো মোটামুটি হয়েছে, সংসার মোটামুটি করে চলে যাচ্ছে, আস্তে আস্তে আরও পরিচিতি বাড়ছে, অনেকে তার কাছে আসছে মালা কেনার জন্য, কারণ কলকাতা তো অনেক মানুষই পূজা অর্চনা করেন, ঠাকুর দেবতাকে পুজো দেন। তো সেরকম মালা টালা কিনতে হলে না ওই ফুল ব্যবসায়ীদের কাছ থেকে ফুল কিনে নিয়ে আসে। তখনও কিন্তু ওই কাকুদের বাড়ি টিনের বাড়ি ছিল। এখন নাকি কাকুদের ভালো বাড়ি হয়ে গেছে, এমনকি ফুলের ব্যবসা করে তারা দোতলা বাড়িও করতে পেরেছে। কিন্তু সেই সময় তাদের টিনের বাড়ি ছিল এবং তারা আস্তে আস্তে টাকা পয়সা জমিয়ে বাড়ি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর সেইভাবে কিন্তু ওই কাকিমার সোনা গয়না বলতে তেমন কিছু ছিল না, শুধু পরার একটা কানের ছিল, আর তেমন কিন্তু কিছু ছিল না, আস্তে আস্তে করবে। তো ভালো কথা। এর মধ্যে একদিন ওই কাকু ফুলের ব্যবসা করছে ওই জায়গায় বসে। এটা এক্স্যাক্ট কোথায় সেটা ওরা বলে দিয়েছে, এটা তরুণ দল বলে একটা জায়গা আছে দমদমেরই। তো তার কাছাকাছি না, অনেকটাই দূরে, আপনারা চিনতে পারবেন বলে আমি জায়গাটার নামই বললাম। তো সেইখানেই ওই কাকু বসতো, একটু দূরেই আর কি। তো একদিন ওই কাকুর কাছে এক বয়স্ক দেখে একজন ঠাকুমা ফুল কিনতে আসে। এর আগে কিন্তু কাকু ওনাকে কখনো দেখেনি, কিন্তু দেখে মনে হচ্ছে ওই জায়গারই আশেপাশে হয়তো বাড়ি হবে, কারণ নর্মাল শাড়ি পরে এসেছিল, কিন্তু দেখে মনে হচ্ছে অবস্থাপন্ন ঘরেরই কিন্তু সেই মহিলা। তো সেই বয়স্ক ঠাকুমা এসেছেন ফুল কিনতে। সেদিন উনি জবার মালা কিনেছিলেন, এর আগে তো কখনো আসেননি। উনি বলেছেন যে উনি একটা মন্দিরে পুজো দিতে চান, সেদিন ছিল বা শনিবার দিন, তো আমাকে একটা জবার মালা দাও সুন্দর করে বানিয়ে, আর 100 আটের। তো বলছে আমার কাছে বানানোই আছে, আমরা নিয়ে আসি। ঠিক আছে, দাও তাহলে। ওই ঠাকুমা আবার মালাটা কিনে নিয়ে যখন চলে যায়, তখন মানে খেয়াল কিন্তু করেনি কাকু যে কোনো ব্যাগ পড়েছে বা কি। ব্যাগটা পাশেই পড়েছিল, অত খেয়াল করেনি, কারণ শনিবার দিন না এই যারা ফুলের ব্যবসা করে তাদের নাকি খুব ভালো বেচা কেনা হয়, অনেক ভিড় থাকে। তো সেরকম ওই ঠাকুমা চলে যাওয়ার পরেও প্রচুর মানুষ সেখানে এসেছে, বেচা কেনা হয়েছে। তার মোটামুটি ওই আধ ঘন্টা 35 মিনিট মতো পরে কাকু একটু ফ্রি হয়েছে, অতটা ভিড় নেই। আবার হবে, কারণ শনিবার দিন পুরো শেষ পর্যন্ত ভিড় থাকে, যত সময় তারা থাকে, ওই 12টা-1টা পর্যন্ত হয়তো থাকতে পারে। তো 35 মিনিট পরে কাকু হঠাৎ খেয়াল করলো যে পাশে একটা ওরকম ছোট থলি মতো আছে। এবার কাকু না থলিটা নিল, নেওয়ার পর ভাবছে যে ব্যাগটা খুলবো কি খুলবো না, সেটা ভাবতে ভাবতে কাকু আবার কি করলো, ওই পাশে ব্যাগটা আবার রেখে দিল। তার মধ্যে আবার কাস্টমার চলে এসেছে, ওনাদের আবার ফুল টুল দিচ্ছে। এই করতে করতে না মানে কাস্টমার আসতেই আছে।
কাকু কিন্তু আর ওই থলি না খোলার সুযোগ পায়নি। কাকু ভাবছে যে আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করবো আজকে একটু বেশি সময় থাকার, কিন্তু যদি আমার সমস্ত ফুল বিক্রি হয়ে যায় তাহলে আমি কেন থাকবো। তো থাকি না, দেখি যার ব্যাগ সে হয়তো নিতে আসবে, সে হয়তো বুঝতে পারবে যে এখানে সে এসেছিল, তার ব্যাগ হয়তো পড়ে গেছে। কিন্তু কাকু তো খেয়াল করেনি যে এক্স্যাক্টলি এটা কার ব্যাগ, তাই বুঝতেও পারছে না। কাকু প্রায় সেদিন নাকি 2টো পর্যন্ত ওখানে বসেছিল, এত সময় বসে না। তার প্রায় আধ ঘন্টা আগে নাকি ওখান থেকে বেরিয়ে যায়, বিক্রি হয়ে যায় আর কি। তো কাকু সেদিন প্রায় 2:05 পর্যন্ত বসেছিল। যখন কাকু দেখছে যে আর কেউ আসছে না, তখন কাকু না ব্যাগটা বাড়িতে নিয়ে গেল, যে একটা কাজ করব, আমি আবার নিয়ে আসবো পরের দিন, যদি কেউ আসে যে ব্যাগের জন্য আমি ব্যাগটা দিয়ে দেব। কাকু কিন্তু দেখেনি ওর মধ্যে কি ছিল। কাকু সেই ব্যাগটা নিয়ে তার যে বস্তায় নিয়ে যেত ফুলগুলো বস্তার মধ্যে করে, তো সেগুলো আবার প্যাকিং করে কাকু আবার ঠাকুরনগর বলে যে জায়গাটা আছে সেখানে নেমেছে। কারণ সেখান থেকেই নাকি ফুল কিনে তারপরে আবার তারা ট্রেন ধরে চাঁদপাড়াতে যায়, এটা নাকি ওই যারা ফুলের ব্যবসা করে তাদের নিয়ম। যাই হোক, কাকু আবার ফুল কিনলো ঠাকুরনগর থেকে, ফুল কিনে আবার ট্রেনে উঠলো, ওঠার পরে বাড়িতে গেল। কাকুর কিন্তু একদমই সময় হয় না। এবার সময় হয় না কেন কথাটা বলছি, কারণ সারাদিন তো রাতে জাগা থাকে, ভোরবেলা সে 3টের সময় উঠতে হয়, আবার ট্রেন ধরতে হয়, সেখান থেকে আবার যায়, সারাটা দিন ব্যস্ত থাকে। এবার ওই যে কাজ টাজ করে আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আর একটু বসতে পারে না, এসে স্নান করো, খাওয়া দাওয়া করো, তারপরে আবার ঘুমো। আর এর মাঝখানে কাকুর যে ওয়াইফ, তিনি কি করেন, তিনি ফুলগুলো আশেপাশে প্রতিবেশীদের দিয়ে আসে, কারণ তারা মালা গাঁথে, তাদের টাকা দেয় সেইভাবে। কাকু কি করে, আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে কাকু আবার ঠাকুরনগর নাকি চলে যায়, সেখান থেকে নাকি জবা কেনে। জবা কিনে নিয়ে এসে কাকু বাড়িতে একা জবার মালা গাঁথে। কাকু একাই এই জবার দিকটা দেখে, আর বাকি সমস্ত কিছু কাকিমা আছে এবং আশেপাশে যারা মালা গাঁথে টাকার বিনিময়ে তারাই আর কি দেখে। তো কাকু কি করলো, ওই জবার মালাটালা গাঁথার পরে যখন শুতে যাবে, তখন কিন্তু কাকুর খেয়াল পড়লো থলিটার কথা। কাকুর একটা বড় ব্যাগ ছিল, মানে মোটামুটি একটু মাঝারি ব্যাগ। কাকু তার মধ্যেই কাকুর ফোন, ব্যাগ এসব নিয়ে যেত, ছোট ফোন টোন ছিল। এইবার কাকুর ব্যাগে না কাকুর যে ওয়াইফ, সে কিন্তু মানে কাকিমা, হাত দিত না কখনো। তো কাকু তখন বলল, আচ্ছা একটা কাজ করো না, ওই দেখো তো ওই ব্যাগের মধ্যে একটা থলি আছে, থলিটা নিয়ে আসো তো। বলছে কিসের থলি? তখন কাকু বলছে, আমার সামনে নিয়ে এসো, আমি জানি না কিসের থলি, আমি খুলি আগে দেখি। যাই হোক, কাকিমা নিয়ে আসলো ব্যাগটা। কাকুর কিন্তু একটা মাত্রই ছেলে, তখন কিন্তু সে ক্লাস 11-এ পড়ছে, পড়াশোনায় ভালো ছেলেটি, মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, স্টার মার্কস পেয়েছিল। তো সেই কাকু ওই থলিটা নিল, নেওয়ার পরে যখন থলিটা খুললো, কাকু দেখলো তার মধ্যে সোনার গহনা রয়েছে। একটা সোনার গহনা নয়, একটা চেন মতো রয়েছে। চেন মানে নর্মাল চেন না, কিন্তু মোটর চেন বলে না, আগেকার দিনে বয়স্করা যেগুলো পরতো, তো সেই মোটর চেনের কথা বলছি। সেই মোটর চেন ছিল, আর 2 গাছা বালা ছিল, 2টো বালা কিন্তু ভালোই মোটা। এই সোনার গহনা দেখে তো কাকুর মাথায় হাত। ভালো করে দেখছে, এটা আসলে সোনার গহনা তো? হ্যাঁ, সোনার গহনাই। কারণ কাকিমার শুধু একটা কানের ছিল, অতটা তো বোঝে না, মানে দেখছে যে হতে পারে নকলও। তখন কাকিমা কি করলো, সোনার যে কানেরটা খুললো, মানে নিজের কানের থেকে ম্যাচিং করছে ওরা বসে বসে, যে সঠিক তো। দেখছে হ্যাঁ, একেবারে সঠিক। সেই সময় কিন্তু কাকিমার যে যা ছিল, সে যাকে ডেকেছে, তখন ওই দিদি ছোট ছিল। তখন দিদির বয়স কত হবে, 13 মতো বয়স হবে। ওই কাকিমাও এসে বলছে, মানে ওই দিদির মা, সেই কাকিমাও এসে বলছে যে হ্যাঁ, এটা তো সোনার গহনাই মনে হচ্ছে, কোথায় পেয়েছো? কাকু সমস্ত সত্যি কথাই বললো, দেখো এই ব্যাপার, কিন্তু সোনার গহনাটা কার ব্যাগ পড়েছো আমি তো বুঝতে পারছি না। বলছে সত্যিই তো তাই, তুমি কি রেখে দেবে? বলছে না না, রেখে দেবো কি, রেখে দেওয়া যায় নাকি, আমি কালকে আবার নিয়ে যাব, আমি কদিন দেখব, আমি কাউকে এই ব্যাপারে বলবো না। যার গহনা সে তো নিশ্চয়ই জানে তার হারিয়ে গেছে, সে নিশ্চয়ই সেখানে আসবে, আসলে আমি দিয়ে দেব। বলছে ঠিক আছে, তাই করো। কাকু আবার পরের দিন নিয়ে গেছে, কিন্তু পরের দিন না কেউ আসেনি। শুধু পরের দিন কেন, প্রায় 7 দিন হয়ে গেছে কেউ সেখানে এই ব্যাগটা নিতে আসেনি। এই 7 দিনই কিন্তু প্রত্যেকটা দিনই, শুধুমাত্র বুধবার বাদে, এটাও বললো সেই দিদি যে আমার কাকু বুধবার দিন যেত না কলকাতাতে ফুল নিয়ে, তো শুধুমাত্র বুধবার বাদে কাকু প্রত্যেকটা দিন এই গহনার ব্যাগটা কিন্তু সাথে নিয়ে যেত। কিন্তু সত্যি বিশ্বাস করো দিদি, কেউ কখনো এই ব্যাগটা নেওয়ার জন্য আসেনি। তখন নাকি এই যে দিদি পাঠিয়েছে ঘটনাটা, তার জেঠু এবং তার বাবা, জেঠিমা, তার নিজের মা, সবাই মিলে আলোচনা করছিল যে কি করবে।
কাউকে কিন্তু বলেনি। সোনার গহনা তো, সত্যি বলতে এখানে তো অন্যায় করেছিল কি না ওরা জানে না, কিন্তু ওরা রেখে দিয়েছিল, কারণ নিয়ে তো গেছিল না। আর এখানে তো আশেপাশে নিশ্চয়ই কারোর হবে না, কারণ জিনিসটা তারা মানে কাকু ওই জায়গাটাই পেয়েছে। আর যেহেতু কেউ আসেনি, তাহলে কাকে দেবে, কাকে বা বলবে? তারা কিন্তু থানায় সত্যি বলতে যায়নি, তারা নিজের কাছেই রেখে দিয়েছিল। তারপরে মোটামুটি প্রায় 7-8 দিন চলে গেছে। তো একদিন বসে ওই কাকু বলল যে তার স্ত্রীকে বলছে, একটা কাজ করি, আমাদের তো নিজের কোনো মেয়ে নেই, ওকে তো আমরা নিজের মেয়ের মতোই ভালোবাসি, তো এই 2টো বালা ওকে দিয়ে দিই, ওর বিয়ের সময় ওকে দেওয়া যাবে। আর এই মটর চেনটা তুমি একটা কাজ করো, তুমি পরো, কখনো তো কোনো সোনার জিনিস দিতে পারিনি, তুমি এই চেনটা পরো। কাকিমা তো কোনো মতেই পড়তে চাইলো না, সে বলছে না না পড়তে হবে না, ঠিক আছে আপাতত রাখো। তারপরে অনেক দিন হয়ে যাক, 1-1.5 বছর হোক, যদি দেখা যায় যে কিছুই হচ্ছে না বা কেউ আসছে না, তখন না হয় এটা ভেঙে বা কিছু করা যাবে। বলছে না, ভাঙা যাবে না, এটা খুব সুন্দর একটা জিনিস, দেখে মনে হচ্ছে আগেকার সোনা এবং খুব সলিড সোনা, এটা ভাঙতে হবে না, তুমি পরো। কাকিমা না এটা বলার পরেও পরেনি, নিজের কাছেই রেখে দিয়েছে। কিন্তু একটা জিনিস তারা পরে বুঝতে পেরেছে, যবে থেকে সোনার গহনা তাদের বাড়িতে এসেছে, তবে থেকে কিন্তু বাড়িটা একটু ভার ভার হয়ে গেছে। ওদের বাড়ি কিন্তু সত্যি বলতে একটু পেছনের দিকে। পেছনে আমি কথাটা কেন বলছি, মেইন রোড থেকে আরও গলির ভিতরে গিয়ে রাস্তা, গলির পাশে থাকলেও হয়, গলির পাশেও কিন্তু ওদের বাড়ি নয়, গলির পাশ থেকে ছোট একটা হেঁটে যাওয়ার মতো রাস্তা, একটা সাইকেল মতো যাবে, সেরকম রাস্তা দিয়ে কিন্তু মানে শেষের দিকে গিয়ে এই কাকু কাকিমা দিদিদের বাড়ি ছিল। সেখানে আশেপাশে কিন্তু একটু জঙ্গল মতো আছে, গাছপালা মতো রয়েছে, মোটামুটি রাত্রেবেলা একটু ভয় করে, কিন্তু যেহেতু ওরা তো ওখানে বহু বছর ধরে থাকছে, তাই ভয়টা ওদের করে না। কিন্তু যদি সেখানে নতুন কেউ যায়, তাদের কিন্তু রাত্রেবেলা ভয় করবে। আর তাদের বাড়ি কিন্তু চাঁদপাড়ার মেইন জায়গায় নয়, আরও অনেক অনেক ভেতর দিকে। ওরা কিন্তু এই নিয়ে কথাও বলেছে, বিশেষ করে এই দিদির জেঠিমা, দিদির মা, তারা আলোচনা করে, আচ্ছা এরকম একটু বাড়িটা ভার ভার লাগে কেন, কেমন যেন একটু ভয় ভয় লাগে। তখন কাকিমা একটা কথা বলে, মানে কাকিমা মানে কিন্তু এই দিদির জেঠিমা, আমি কাকিমা বলেই ডাকছি আর কি, প্রথম থেকেই তো বলছি, এখন জেঠিমা বলতে পারছি না। তো সেই কাকিমা তখন বলছে কি, একটা কাজ করলে হয় না, বাড়িতে একটা পুজো দিলে কেমন হয়। তখন এই মানে দিদির মা বলছে যে হ্যাঁ ঠিকই বলেছো, এরকম তো অনেক সময় হয় যে পুজো পার্বণ দেওয়া হয় না অনেক দিন, মানে বড় সড়ো করে কোনো পুজো দেওয়া হয় না, সেই কারণে বাড়িটা ভার ভার থাকতে পারে। ওরা একটা কাজ করেছিল বাড়িতে, কিন্তু পুজোও দিয়েছিল, একটা অনুষ্ঠান মতো করেছিল, কিন্তু তারপরেও না কিছু ঠিক হয়নি, বাড়িটা ভার ভার থাকতো। আর বিশেষ করে তারা বুঝতে পারতো যারা নতুন ওদের বাড়িতে আসতো, নতুন মানে আত্মীয় স্বজন আর কি, অনেকেই তো টুকটাক ওর বাড়িতে যায়, যদি কেউ সেই বাড়িতে আসতো তারা বলতো তোমাদের বাড়িতে না আগে আসতে অতটা অসুবিধা হতো না, আসলেও তেমন কিছু মনে হতো না, কিন্তু এখন তোমাদের বাড়িতে পাড়া দিলে না কেমন একটা ভার ভার লাগে, মনে হয় যে কোনো একটা ভারী জিনিস, একটা খারাপ জিনিস তোমাদের বাড়িতে আছে, যার জন্য কেমন একটা বাড়িটা ভার ভার হয়ে রয়েছে, কেমন যেন আমাদের শরীরটাও ভার ভার হয়ে যায়। যাই হোক, এই কথা শুনে না ওদের অন্যরকম মনে হতো। ওরা কিন্তু এই যে ভূত প্রেত এইসব কিছু ভাবতো না, ওরা ভাবতো যে কোনো খারাপ কিছু আমাদের সাথে ঘটবে না তো, হয়তো সেই কারণে বাড়িটা এরকম লাগছে, এরকম মানে অশুভ মতো লাগছে, কোনো অশুভ জিনিস ঘটবে না তো, ওদের কিন্তু এই ভয়টাই লাগতো। সবাই এসে এসে এরকম বলতো, তারপরে কত পুজো দেবে, কোনো পুজো দিয়েও তো কোনো সুরাহা হচ্ছে না। আর এই যে অনেক দিন চলে গেল, ওই কাকিমা কিন্তু ওই কাকুর বলা সত্ত্বেও ওই মালা কিন্তু গলায় দেয়নি, আর ওই বালাটা কিন্তু দিয়ে দিয়েছিল ওই দিদিদের, আর বলেছিল যদি কেউ আসে আমার কাছে নিতে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে দিয়ে দিতে হবে। বলছে হ্যাঁ দাদা, কোনো ব্যাপার না, আসলে তো অবশ্যই দিয়ে দিতেই হবে, তাহলে কেন রাখবো অন্য কারোর জিনিস। তো সেইভাবেই রয়েছে। তো এর মাঝখানে ওদের এক বিয়েতে নিমন্ত্রণ আসে, পাশে কিন্তু বিয়ে না, ওদের আত্মীয় স্বজনের বিয়ে। আর সত্যি বলতে সেই বিয়েটা কিন্তু খুব বিরাটভাবে হচ্ছে, এলাহিভাবে হচ্ছে। ওদের যে আরও আত্মীয় স্বজন আছে তারা কিন্তু সত্যি বলতে পয়সা করে দিক থেকে খুব অবস্থাপন্ন, এবং তারা খুব ভালো ভালো সোনা গয়না পরে আসবে, সেটা হতেই পারে। কিন্তু এরা তখন ভাবছে, এরা বলতে না, কাকু তখন কাকিমাকে বলছে একটা কাজ করো, ওই যে মটর মালাটা আছে না, তুমি ওটা কিন্তু বিয়ের দিন পরে যেও। বলছে না না পরবো না। বলছে দেখো অনেক মাস তো হয়ে গেল, আসলো না, হতেই পারে সে হয়তো ভুলে গেছে বা কি বলবো বলো তো, তুমি পরো না, পড়তে অসুবিধা কি আছে, যদি কেউ চায় দিয়ে দেবো। তো কাকিমা না সেদিন ওই পরেছিল মটর মালাটা, পরার পরে ওনার যে তাকে বলেছিল, মানে দিদির মাকে বলেছিল যে তুমি ওটা পরো না,
কিন্তু সে বলেছিল যে না, এটা আমার হাতে হবে না গো, এটা যার হাত সে রোগা, কিন্তু আমি তো মোটা, আমার হাতে ঢুকবে কি করে এটা? আমার মেয়ের হয়তো হতে পারে, কিন্তু যদিও বড় হয়ে আরো মোটাসোটা হয়ে যায় তাহলে হবে না, তাহলে ভাঙতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে পড়তে হবে না। কিন্তু সেই দিন ওই কাকিমা প্রথম ওই মটর মালাটা কিন্তু গলায় পড়েছিল। পড়ার পরে হালকা একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু কাকিও ভাবছিল কাকিমার মনের ব্যাপার এটা। কথাটা এই কারণে বলছি, কাকিমা তখন ভাবছিল যে আমি একটা হারিয়ে যাওয়া জিনিস পরবো, কার না কার জিনিস, পড়াটা কি ঠিক হবে? কোনোদিন তো সোনার মালাও ছুঁয়ে দেখিনি, পড়ছি এরকম মনে হচ্ছিল। তা কাকিমা ভাবছে কি যে হয়তো আমি এরকম ভাবছি সেই কারণে আমার অস্বস্তি হচ্ছে, কিন্তু কাকিমার কিন্তু শুধুমাত্র মনের দিক থেকে অস্বস্তি হচ্ছিল না, কাকিমার কিন্তু শরীরটাও খারাপ লাগছিল। কাকিমা বুঝতে পারিনি, কাকিমা ভেবেছে কি শুধুমাত্র আমার ওই একটা অস্বস্তি হচ্ছে মনের দিক থেকে, কিন্তু কাকিমার যে ওটা পরার পর একটু মাথা ঘোরাচ্ছিল, আর যেখানে মালাটা পড়েছে গলায় সেই জায়গাটা খুবই অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল যেন মালাটা তার গলাটাকে পুরো চেপে ধরে আছে। কিন্তু কাকিমা কেন ভাববে যে চেপে ধরে আছে? কারণ মালা তো পুরো একটু খোলা মতো, এটা তো হার নয় যে গলায় চেপে থাকবে। দেখেই বোঝা যাচ্ছে এটা গলায় নর্মাল করে পরা রয়েছে, অনেকটা বড় মালাটা, কিন্তু প্রায় প্রায় আপার অ্যাবডোমেন পর্যন্ত চলে আসে মালাটা, অনেকটাই বড়। কাকিমা সেটা পরে বিয়ে বাড়িতে গেল, কিন্তু সেখানে যাওয়ার পরে কাকিমাকে অনেকেই জিজ্ঞেস করছে মালাটা কবে করলে গো, করে তো দেখিনি। বলছে এই তো করেছি। কাকিমা না বলতে পারছে না যে এরকম পেয়েছে মালাটা। বলছে বাহ, তাহলে তো ভালোই বেচাকেনা হচ্ছে, ভালোই একটা জায়গা করে নিয়েছে কলকাতায়। বলছে হ্যাঁ ওই আর কি। এবার কাকিমা কি বলবে? আবার অনেকে বলছে যে এটা তো তোমার রিসেন্ট করা মনে হচ্ছে না গো, মালাটা দেখে মনে হচ্ছে অনেক পুরনো, তোমার নিশ্চয়ই কারোর হবে, তোমার বাপের বাড়ির, কারণ এই মালা এখনকার মনে হচ্ছে না, সোনাটা মনে হচ্ছে খুব জব্দ করে করা, মালাটা আর কি। কাকিমা তখন কি বলবে? একজনকে বলেই দিয়েছে অলরেডি যে হ্যাঁ করেছে, এখন তো আর বলতে পারছে না যে বাপের বাড়ি থেকে দিয়েছে। তখন বলছে হ্যাঁ ওই করেছি আর কি, কী বা বলবে। কাকিমা তখন ভাবছে যে মালাটা পরে তো খুব খারাপ কিছু হয়ে গেল, কারণ এখানে এসে কৈফিয়ত দিতে দিতেই সময় চলে যাচ্ছে। ওখানে হয়তো অনেক সময় থাকতো, কিন্তু শুধুমাত্র এই কৈফিয়ত দিতে আর পারছিল না বলে কাকিমা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে প্রায় 9:30টার মধ্যেই সেখান থেকে বেরিয়ে এসেছিল। এবং যেহেতু সে বেরিয়ে এসছে তাই কিন্তু এই দিদির মা সবাই বেরিয়ে এসেছে। কিন্তু সেই দিন যখন তারা বাড়িতে এসেছিল, একটা গাড়ি বুক করেছিল আর কি, টাটা সুমো, সেই গাড়িতে করে আসার সময় কাকিমার শরীরটা খুব অসুস্থ লাগছিল, তার ঘেমে নে একেবারে একেকার অবস্থা, এবং এমন মনে হচ্ছিল সে মাঝে মাঝে গলাটা নিজে চেপে ধরছে, ব্যথা করছে তার, সেই কারণে বারবার করে বলছে যে আমার না ভালো লাগছে না কোনো কিছু, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কি করে বুঝবে শুধুমাত্র মালাটার জন্যই তার এরকম হচ্ছে? এতটা শরীর খারাপ ছিল, সেখান থেকে তারা বাড়িতে কিন্তু আসতে পারেনি, তাদের সরাসরি যেতে হয়েছিল কাছাকাছি বনগা হসপিটালে। সেখান থেকে নাকি ট্রান্সফারও করা হয়, সেখান থেকে আরজি কর নিয়ে যাওয়া হয়। বুঝতে পারছেন সেই রাত্রে এতটা মারাত্মক অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু ডাক্তার কোনো মতেই ধরতে পারেনি ওই কাকিমার কি সমস্যা হচ্ছে। কিন্তু যখন কাকিমা মালাটা খুলে ফেলে, কাকিমা তো মালাটা খোলেনি, নিশ্চয়ই কোনো নার্স বা কেউ মালাটা খুলে দিয়ে দিয়েছিল বাড়ির লোকেদের কাছে, তখন কিন্তু কাকিমা পুরো সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, শরীরে যে ব্যথাটা করছিল গলায়, সেই ব্যথাটা রয়ে গিয়েছিল, কিন্তু আর বেশি বাড়াবাড়ি কিছু হয়নি। সেই দিন সেই হসপিটালে থেকে তার পরের দিন থেকেছে, তার পরের দিন কাকিমাকে ছুটি দেওয়া হয়, কাকিমাকে বাড়িতে আনা হয়। কিন্তু তারপরেও তারা কেউ বুঝতে পারেনি শুধুমাত্র মালাটার জন্য তার শরীরটা অসুস্থ হয়েছে। বাড়িতে আসার পর তারা কিন্তু একটা ভালো ডাক্তারকে দেখায়, কাকিমা দেখিয়েছিল। দেখানোর পরে অনেক ব্লাড টেস্ট করতে দেয় যে থাইরয়েডের সমস্যা হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে, কিন্তু কোনো ব্লাড টেস্টের রিপোর্ট খারাপ আসেনি। কিন্তু শুধুমাত্র তার সুগারটা ধরা পড়ে, কিন্তু সুগারের সাথে নিশ্চয়ই ব্যথার কোনো সম্পর্ক হবে না, কিন্তু রিপোর্ট করতে গিয়ে এই সমস্যাটা ধরা পড়ে আর কি। কিন্তু তবুও বুঝতে পারে না যে আসল সমস্যাটা কোথায় হচ্ছে। কিন্তু এখন দেখছে কাকিমা পুরো সুস্থ আছে, তেমন কোনো সমস্যা হচ্ছে না, তাই আর ওষুধপত্র কিছুই খায়নি। ডাক্তারকে দেখিয়েছিল, ডাক্তার বলেছে হতেই পারে মাঝে মাঝে কোনো সমস্যা, ঠান্ডার কারণে হতে পারে, তো অত ভাবার দরকার নেই। আর সুগারটাও তেমন কোনো হাই না যে এর জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন আছে, একটু কন্ট্রোল করে চললেই ওষুধ খেতে হবে না। কিন্তু এই যে হসপিটাল থেকে বাড়িতে এসেছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে, রিপোর্ট সব হচ্ছে, এর মাঝখানে কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলায় একটা না একটা করে ঘটনা সেই বাড়িতে ঘটছে। এবার কি ঘটনা ঘটছে? ওই বাড়িতে এখন মনে হচ্ছে যে কেউ আরও বসবাস করছে। মাঝে মাঝে ওই বাড়িতে কারোর হাঁটার আওয়াজ পাওয়া যায়, মাঝে মাঝেই জানেন রাত্রেবেলায় এই বোন তো অতটা বোঝে না, সে ঘুমিয়ে পড়ে, কিন্তু ও শুনেছে যে ওর মা এবং ওর জেঠিমা
এমনকি ওর দাদা সবাই আওয়াজ পায় যে রাত্রেবেলায় নাকি মাঝে মাঝে একটুখানিকের জন্য কেউ কাশছে, এবং এটা কোনো বয়স্ক মানুষের কাশির আওয়াজ। কিন্তু আশেপাশে ওদের কোনো বাড়ি ঘর নেই। তাহলে কে কাশছে? প্রথম প্রথম মনে হয় কোনো বয়স্ক মানুষ এসেছে, কিন্তু রাত 2-3টের সময় কোন বয়স্ক মানুষ ওদের এখানে আসবে, হাঁটতে আসবে? তারা বাইরে বেরিয়েও দেখেছে, কিন্তু কাউকে সেখানে পায়নি। একদিন এমন ঘটনা ঘটেছে, সেদিন তো সবাই ভয় পেয়ে গিয়েছিল, এমনকি কাকুও ভয় পেয়ে গিয়েছিল। তখন কটা বাজে? 3টে মতো বাজে। কাকু উঠেছে, কারণ কাকু তো ফুলের ব্যবসা করে। কাকুর যে ভাই, সে কিন্তু আবার চাকরি করে, বেসরকারি অফিসে চাকরি করে, মোটামুটি ভালো মাইনের চাকরি করে। তারপরে তো সে কাকু চলে গিয়েছিল ফ্ল্যাটে আর কি টাকা পয়সা গুছিয়ে, কিন্তু তখন তো আর যায়নি, তখন ওইখানেই ছিল। আর তার কিছু বছর আগে থেকেই চাকরিটা পেয়েছে, আগে আরও কম টাকা চাকরি করতো, তাই সেই টাকা দিয়ে আর কিছু করতে পারিনি। কিন্তু যাই হোক, সেদিন কাকু তো উঠেছে, বাড়ির কিন্তু আর কেউ ওঠে না, কাকুই অত তাড়াতাড়ি ওঠে। তো ওঠার পরে কাকু একটু ফ্রেশ হয়, একটু ল্যাট্রিনে যায়। তো কাকু যখন ল্যাট্রিনে, ওদের না এই যে বাথরুম এগুলো না বাইরের দিকে, অ্যাটাচ কিছুই নেই, যেহেতু টিনের বাড়ি, অনেকটা বড় বাড়ি, প্রায় 3টে রুম আছে, টিন দিয়েই করা, কিন্তু তার পাশের দিকে একটু দূরে, জায়গাটা অনেকটা বড়, তো সেখানে ল্যাট্রিনগুলো রয়েছে, পাকাই রয়েছে সমস্ত কিছু। তো যখন কাকু সেখানে গেছে, তো সেই সময় কাকু বাথরুমের মধ্যে বসা, তো কাকু শুনতে পায় যে ওদের পেছন দিকে একটা বড় নিম গাছ আছে। সেই নিম গাছের ওখান থেকে কারোর গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং গোঙানির আওয়াজটা কিন্তু কোনো অল্প বয়স্ক কারোর নয়, বয়স্ক কারোর গোঙানির আওয়াজ পাওয়া যাচ্ছে। কাকু না সেই সময় ভাবছিল যে নিশ্চয়ই কোনো বয়স্ক মানুষ এখানে এসেছে, কারণ তার মাথায় সত্যি বলতে নেই যে কোনো ভূত প্রেত এখানে এসে কান্নাকাটি করবে বা গোঙানির আওয়াজ করবে। কাকু সেখান থেকে ঝটপট বেরিয়ে আসে, কিন্তু কাকু বেরিয়ে আসার পরেও যখন সে আসবে তখনও আওয়াজটা পেয়েছে, কিন্তু যখন সে নিচে নেমেছে বাথরুম থেকে, তখন কিন্তু আশেপাশে কাউকে দেখেনি, কাউকে না। আর কাকু সেই সময় ভয় পেয়ে গিয়েছিল, ভয় পেয়ে বাড়ির সবাইকে ডাকতে যাচ্ছে, কিন্তু কাকুর নাকি গলার থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। কিন্তু হালকা করে তো আওয়াজ বেরোচ্ছিল, সেই আওয়াজটা তারা তো শুনতে পেয়েছিল। তারা সবাই বাড়ি থেকে চলে এসেছিল বাইরে, কিন্তু এসে দেখতে পেলো যে কোথাও কিছু নেই, কাকু এরকম করছে। তখন কাকু বলল, জানো তো এই সমস্যা হয়েছিল আর আমি এরকম আওয়াজ পেয়েছি। কাকু শরীরটা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু কিছু করার নেই, কাকুর ফুল টুল সমস্ত কিছু কেনা হয়ে গেছে, বস্তাও বাঁধা হয়ে গেছে। তো কাকু কিন্তু সেই দিন চাঁদপাড়া থেকেই আবার কলকাতা গিয়েছিল, মানে ফুল নিয়ে। এরকম করে রেগুলার আওয়াজ হচ্ছে, রেগুলার এরকম হচ্ছে, এটা তো ভালো মনে হচ্ছে না। তখন সেই সময় ওরা সবাই আলোচনা করে একজন আশেপাশেই বাড়ি ওনাদের, মানে একজন বয়স্ক মানুষ, তাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু সে এসে বলে যে হ্যাঁ, বাড়িতে অশুভ কারোর প্রবেশ ঘটেছে, এবং সত্যি তোমাদের বাড়িতে কিছু একটা আছে যেটা ভালো কিছু নয়। কিন্তু ওই যে দাদু এক্স্যাক্টলি বলতে পারে না যে আসল সমস্যাটা কোথায়, কিন্তু উনি বলেন যে কিছু অশুভ শক্তি আছে, আমি তোমাদের বাড়িতে একটা কাজ করব, বাড়িতে একটা যজ্ঞ করতে হবে, এবং তোমাদের এখানে 4টে বাঁশ লাগবে, সেই বাঁশগুলো কাটতে হবে, এবং যজ্ঞের মধ্যে নাকি আমি গোবর দিয়ে কি একটা যজ্ঞ করবে, সেই গোবরগুলোর মধ্যে অনেক কিছু থাকবে, অনেক লোহা থাকবে, অনেক কিছু থাকবে, এবং সেই গোবরটা না বাঁশের মধ্যে ভরবে। বাঁশের মধ্যে ভরার পরে ওদের বাড়ির 4 কোণায় সেই 4টে বাঁশ পুঁতে দেয়, আর বলে যে আর কোনো তেমন সমস্যা হবে না। আর একটা কথা বলি, তোমরা একটা কাজ করো, এই যে তাবিজ দিচ্ছি, প্রত্যেকটা মানুষ এই তাবিজটা কিন্তু হাতে বেঁধে নাও। ওরা সেই তাবিজটা সবাই হাতে বেঁধেছিল, আর সত্যি বলতে দিদি বলল যে বিশ্বাস করো, আর কিন্তু তেমন কোনো সমস্যাই হয়নি, বাড়িটা ভার ভার কিন্তু কাটেনি। ভার ভার একটা আছে, কিন্তু এই যে একটা আওয়াজ হতো, ভয় পেতাম আমরা সকলে, সেই জিনিসটা কিন্তু আর সত্যি বলতে কখনো ঘটেনি। তাহলে তো ভালো কথা, তাই না? ঘটেনি। কিন্তু ঘটেছিল একটা ভয়ঙ্কর ঘটনা, যখন দিদির 21 বছর বয়সে বিয়ে হয়। বেশি দিনের কিন্তু ঘটনা নয়। দিদি তেমন পড়াশোনা করেনি, বলছে আমি গ্র্যাজুয়েশনটা জাস্ট কমপ্লিট করেছিলাম, আর তারপরেই আমার জন্য সম্বন্ধ দেখা হয় এবং আমাকে বিয়ে দেওয়ার জন্য সবাই বলে। তার কিন্তু প্রায় 3-4 বছর, 3.5 বছর হবে, ওই দিদি ওরা কিন্তু কলকাতায় 2 BHK ফ্ল্যাট কিনে চলে যায়, কারণ সেখানে ওরা থাকবে না, একটু কলকাতার দিকে যাবে। কাকুরও এখন মানে ওই দিদির বাবারও কিন্তু এখন অনেকটা বেতন বেড়ে গেছে, তাই তারা কলকাতায় শিফট হয়ে গেছে। এদিকে এই কাকু এই বছরের মধ্যে সেখানে কিন্তু পাকা বাড়িও করতে পেরেছে, আর ওই সোনার গহনা কিন্তু সোনার গহনাই আছে। ওটা না কাকিমার নিজের মন থেকে আর কখনো পড়েনি, কাকিমা কিন্তু যত্ন করে সেটা রেখে দিয়েছে। আর ওই যে 2টো বালা, এই 2টো বালা কিন্তু এই দিদিরা নিয়ে চলে গেছিল, কিন্তু কখনো পড়েনি।
এইবার যখন এই যে মানে দিদির বিয়ে ঠিক হয়েছিল, তখন কিন্তু এই যে কাকু ওরা সবাই কিন্তু সেই কলকাতার ওই ফ্ল্যাটে যায় এবং আলোচনা করে, পাকা কথা সেখানেই বসে হয়। কিন্তু বিয়ে হবে আবার এই গ্রামের বাড়িতে, এটা বলে দিয়েছে। কারণ ছেলের বাড়ি কলকাতাতেই, তারা বলছে আমাদের কোনো আপত্তি নেই, কাছাকাছি বিয়ে থেকে দূরে বিয়ে হলে আমরা যাতায়াতটাও একটু কষ্ট হলেও মজাটা ভালোই হবে। আর কলকাতা বিয়ে হলে কোথায় বা বিয়ে দেবে, আর ওরা লজ টস বুক করতে চায় না, ওরা নিজের বাড়ি থেকে বিয়েটা দিতে চায়, আর জায়গাটা অনেকটা আছে, তাই বাড়িতে কিন্তু বিয়ে ঠিকঠাক করা হয়। যখন বিয়েটি ঠিকঠাক হয়ে গেছে, এর মাঝখানে ওরা মানে দিদিরা তার প্রায় 10-12 দিন আগেই এই চাঁদপাড়াতে কিন্তু শিফট হয়ে গিয়েছিল, মানে এখানেই চলে এসে যে এখানেই থাকবে। আর ভালোই কিন্তু বড়সড় বাড়ি করেছে এই কাকুরা, মানে যে কাকু আর কি ফুলের ব্যবসা করে। তখনও দোতলা করতে পারেনি, একতলাটা করে দোতলার জন্য সমস্ত কিছু নিয়ে এসছে, রড টড, মানে দোতলা শুরু করে দিয়েছে অলরেডি, এখনো কমপ্লিট হয়নি। অনেক কিন্তু সোনাগয়না বানানো হয়ে গেছে দিদির জন্য, কিন্তু সেই সময় এই বালার কথাটা ওঠে। যাই হোক, বালার জন্য তো কেউ কখনো আসেনি, আর সেই বালা কিন্তু দিদির না হবে না, কারণ দিদি অনেকটা হেলদি হয়ে গেছে, দিদির বালা কোনো মতেই মানে ওই বালা হাতে ঢুকবে না। তখন ওরা আলোচনা করে যে বালাটা ওরা একটা সোনার দোকানে যাবে এবং সেই বালাটা ভেঙে দিদির হাতে বালা করবে বা অন্য কিছু করতে পারে, এরকম কিন্তু আলোচনা করেছে। শুধুমাত্র আলোচনাটাই হয়েছে, কিন্তু সেই দিন রাত্রেবেলায় নাকি এই যে দিদি যে ঘটনাটা পাঠিয়েছে তার সাথে ঘটেছিল ভয়ঙ্কর ঘটনা। দিদি স্বপ্নে দেখছে যে একজন বয়স্ক মানুষ তার কাছে এসে বলছে, শুধুমাত্র সোনার জন্য আমি মুক্ত হতে পারছি না, আমি আটকে আছি, আমি বেরোতেও পারছি না, কিন্তু যদি সোনার গহনা তোরা ভাঙিস তাহলে কিন্তু আমি সমস্ত কিছু তছনছ করে ফেলে দেব। তোদের কোনো ক্ষতি করিনি, পুরো এরকম তোদের কোনো ক্ষতি করিনি, কিন্তু বাইরে তো বেরোবি, তখন তোদের কিন্তু ক্ষতি করব, ক্ষতি করার আমি চেষ্টা করবই করব, যদি নাও পারি তবু আমি জান লাগিয়ে দেবো ক্ষতি করার। দিদি ঘুম ভেঙে গেছে ওই স্বপ্ন দেখেই, এই কথাগুলো কিন্তু বাড়িতে বলেছে। যখন বাড়িতে বলে তখন কিন্তু শুধুমাত্র এই কাকিমা, মানে যে ফুলের ব্যবসা করে যে কাকু, তার ওয়াইফ বাদে আর কেউ না গুরুত্ব দেয়নি। বলছে তুই হয়তো ভাবছিস বা রাত্রেবেলা এরকম আলোচনা হয়েছে তাই হয়তো স্বপ্ন দেখেছি, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হয়। যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা স্বপ্ন দেখতেই পারি। কিন্তু কাকিমা বিশ্বাস করছে। কাকিমা তখন বলছে, হ্যাঁ রে মনা, তুই ঠিকই বলেছিস। আচ্ছা একটা কথা বলতো, ওরা আলোচনা করছে যে আমি মালাটা পরেছিলাম, তাই না বল? সেদিন তো আমার শরীর খারাপ হলো, মালাটা পরেছিলাম বলে কি কোনো সমস্যা হলো? হতেও তো পারে বল, কখনো তো কোনো সমস্যা আমার হয়নি। তাছাড়া এই যে সমস্যা হলো, রিপোর্টে কিছু ধরাও পড়লো না, তুই বল, আমারও তো এরকম মনে হচ্ছে। বলছে হ্যাঁ জেঠিমা তুমি ঠিকই বলছো, কিন্তু কাকে বোঝাবো বলো? তখন বোন বেঁকে বসলো, মানে দিদি বেঁকে বসলো। সে বলছে যে না, আমি এইটা ভেঙে না কিছু করবো না, আমার তো অনেক সোনা গয়না আছে, আর আমার বালার দরকার পড়বে না। সোনা গয়না মোটামুটি সে করেছে, একটা ব্রেসলেটও করেছে, কিন্তু এই যে বালা আর করা হয়নি। দিদি বলছে যে আমি শ্রীহরি থেকে বালা কিনে নিয়ে আসতে পারবো, কিন্তু আমি এটা ভাঙবো না, এটা পরবো না। আমি বলছি কেন ভাঙবি না, কেন পরবি না, কিসের অসুবিধা আছে? তোকে তো দিয়েছে জেঠিমা, জেঠু তোকে তো এটা দিয়েছে। বলছে না আমি পাওয়া জিনিস পরবো না। তখন ওই দিদি যুক্তি দেখাচ্ছে যে না, এটা আমি নিতে চাই না, কারণ এটা পাওয়া জিনিস, এটা হারিয়ে যাওয়া জিনিস, হতেও তো পারে যার জিনিস সে খুঁজে পায়নি, সে কষ্টে আছে, আমি কেন কারো কষ্ট জিনিস পরবো? অনেক বলার পরেও কিন্তু সেই দিদি কোনো মতেই রাজি হয়নি সেই বালা পরার জন্য। এমনকি পরবে না বলে সে শ্রীহরি থেকে হাবড়াতে গিয়ে ওই বালাও কিনে নিয়ে এসছে, যে সে ইমিটেশনের বালা পরবে। বালা কিন্তু বালার জায়গায় আছে, মালা মালার জায়গায় আছে। এদিকে বিয়ের দিন চলে এসছে, কাকু বলছে তোমাকে কিন্তু আজকে আমার মালাটা পরতে হবে, তোমার তো সোনা গয়না অনেক আছে, এখন তোমাকে শাখা বাঁধিয়ে দিয়েছি, পলা বাঁধিয়ে দিয়েছি, তোমার চেনও আছে, কি তোমার কিন্তু মালাটাও পরতে হবে। কাকিমাও বেঁকে বসেছে আমি মালা পরবো না, একে যুক্তি দেখাচ্ছে ওই দিদির মতো। বলছে তোমার পেয়েছোটা কি বলো তো, তাহলে ভেঙে ফেলো, ওগুলো ভেঙে ফেলে অন্য কিছু করো। বলছে না ভাঙা যাবে না, ভাঙলে যদি কিছু হয়। বলছে কি হবে ভাঙলে, কিছুই হবে না। কিন্তু কাকু আর শুনবে না, কাকু বলছে ওই মালাটা আমি ভাঙবই, যদি মনা, মানে দিদিকে না মনা বলে ডাকে ওই কাকু, বলছে যদি মনা না ভাঙে না ভাঙুক, এটা মনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এই মালাটা ভাঙবো এবং মালাটা ভেঙে আমি তোমাকে একটা হার করে দেবো, সেই হারটা তুমি পরবর্তীকালে তোমার ছেলের বউকে দিও। কারণ এই যে বোনের বিয়ে দেবে, মানে এই দিদির বিয়ে দেবে, তারপরেই কিন্তু মানে 1-2 বছরের মধ্যেই হয়তো এই দাদা বিয়ে করবে, কারণ এই দাদারও কিন্তু চাকরি হয়ে গেছে। দাদা কিন্তু ব্যাঙ্গালোরে থাকে, দাদা কিন্তু সেখানে ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এই বোনের বিয়ের জন্য সে এই বাড়িতে এসেছে।
যাই হোক, কাকিমা কিন্তু আর কোনো মতেই নাকি পারেনি কাকুকে বোঝাতে। তো সেদিন জোর করে সেই মালা নিয়ে ওরা বেরিয়েছিল সোনার দোকানে যাবে বলে। কিন্তু জানেন, যখন মালাটা বের করেছে বাড়িতে বসে কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কিন্তু যখন বাইকে করে, কারণ কাকু তখন বাইক চালানো শিখে গেছে, দাদা একটা বাইকও কিনে দিয়েছে তখন, কারণ সেই কাকু আগে তো বাইক ছিল না, আর কাকু আগে বাইক চালাতে পারতো না, ছেলে বাইক কেনার পরে নিজে চালানো শিখেছে আর কি। তো সে বাইকে করে কাকিমাকে পিছনে নিয়ে সে চালানো শুরু করেছে, কিন্তু সেই সময় সামনে দিয়ে একটা কালো বেড়াল গেছে। ওদের কিন্তু আশেপাশে কোনো কালো বেড়াল নেই, পুরো কুচকুচে কালো বেড়াল। কাকিমা তখন বললো, দেখেছো বেড়াল পথ কেটেছে। বলছে, তুমি এত কুসংস্কার কেন মানো বলো তো, কি হয়েছে, কোনো সমস্যা নেই চলো। কিন্তু অর্ধেক রাস্তায় যখন তারা যায় তখন নাকি কাকু এবং কাকিমা বাইক থেকে পড়ে যায়। ঠাকুরের কৃপায় নাকি তেমন সত্যি বলতে অতটা আঘাত লাগেনি, কিন্তু একটু কেটে ছড়ে গেছে। কাকিমা বারবার করে বলছে, দেখো যেতে হবে না, আমার ভালো লাগছে না কোনো কিছু। আর সেই কথা শুনে কাকু আরো রেগে যায়। কাকু বারবার করে বলছে, তোমার এই পিছুটানের জন্য আজকে এরকম সমস্যাগুলো হচ্ছে, আমার তো যেতেই হবে, আমার জেদ ধরে গেছে, আমার যেতেই হবে। কাকু কিন্তু জোর করে সেই সোনার দোকানে গিয়েছিল, কিন্তু যখন সোনার দোকানে নাকি ঢুকবে তখন নাকি কাকিমার পুরো অন্যরকম অবস্থা, একেবারে পাগলের মতো হয়ে গেছে। কাকিমা যেন কেমন একটা যেন করছে, এরকম কখনো সে করেনি। সেই অবস্থা, সোনার দোকানে তো ঢুকতে আর পারেনি, সেখান থেকে বেরিয়ে এসে ফোন করতে হয়েছে, কারণ তাকে নাকি বাইকে একা ওঠানো যাবে না, এরকম অবস্থা খারাপ। তার ছেলেকে ফোন করতে হয়েছে, ছেলে আবার ওর একটা বন্ধুর স্কুটি নিয়ে সেখানে এসছে, সাথে করে একটা বন্ধুকেও নিয়ে এসেছিল। তারপরে কাকিমাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়, আবার নিয়ে যেতে হয়েছিল হসপিটালে, কারণ এতটাই শরীর খারাপ। যাই হোক, অনেকটা ঠিক হয়েছিল, বাড়িতে এসেছিল। আসার পরে সবাই মিলে আলোচনা করছে, কারণ তার একদিন পরেই মেয়ের বিয়ে। আলোচনা করছে যে এই সোনা গহনা নিয়েই হয়তো সমস্যা, মেয়ের বিয়ের আগে এর একটা বিহিত করতেই হবে, বিহিত মানে কি, একটা সমাধান করতে হবে, নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে। তখন সেই দাদুকে ডাকা হয়, যে দাদু আর কি ঠিকঠাক করে দিয়েছিল, তখন তার বয়স আরো বেশি হয়ে গেছে, ঠিক মতো বাড়ি থেকে বেরোতে পারে না, তবু তাকে বাইকে করে ওই যে কাকুর ছেলে নিয়ে এসেছিল, সমস্ত কথা বলল। তখন সে বলল, হ্যাঁ এইবার আমি বুঝতে পেরেছি এই সোনার গহনার জন্য সমস্ত সমস্যা। আচ্ছা, সোনার গহনা কে নিয়ে এসেছিল? সেটা তো বলতে পারবো না, আমি তো জানি না কে নিয়ে এসেছিল। কাকু বলছে, আমি জানলে তো তাকে দিয়ে দিতাম, তাই না? আমি জানি না সোনার গহনাটা, এই ব্যাগটা কার পড়েছে আমি কিচ্ছু বুঝতে পারবো না। কিন্তু তখন জানেন, সেই দাদু এই বুদ্ধি দেয়, তুমি তো জানো না কার, কিন্তু আমার মনে হয় যার সোনার গহনা সে বেঁচে নেই। এটা শুনে ওদের খুব খারাপ লাগে, কিন্তু দাদু তখন বলে, তোমরা একটা কাজ করতে পারো, এই সোনার গহনা তোমরা কোনো মন্দিরে দিয়ে আসতে পারো। আর সত্যি বলতে ওরা সেই কাজটাই করেছিল, এই সোনার গহনা ওরা একটা মন্দিরে কিন্তু দিয়ে এসেছিল, একটা ভালো মন্দিরে দিয়ে এসেছিল। আর তারপরে বিশ্বাস করবে না, দিদি বলছে যে সেই দিনের পর থেকেই, তারপরে দিন তো বিয়ে ছিল, পুরো বাড়িটা হালকা হয়ে গিয়েছিল, কোনো সমস্যা সেখানে আর ছিল না। কিন্তু সত্যি এই যে গহনাটা কার ছিল, সে সত্যিকারের মারা গিয়েছিল কিনা, কি হয়েছিল, আমরা না এটা কেউ বুঝতে পারিনি, জানতেও পারলাম না, কারণ আমার কাকু তো আর দেখেনি যে কার, কি করে বুঝবে বলো। কিন্তু যাই হোক, সে সোনার গহনা আমরা অন্য জায়গায় দিয়ে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলাম, আর কোনো সমস্যা সত্যি বাড়িতে হয়নি। আর এখন সেইখানে দোতলা বাড়ি করেছে, সেই কাকুরা ভালো আছে, সুখে আছে, কোনো সমস্যা সেখানে নেই। আর জানেন কাকু কি করেছে? কাকু জানার পরে এই মাত্র 1-2 বছর আগেই কাকিমাকে নাকি মোটর চেন করে দিয়েছে। তো যাই হোক, এই ছিল ঘটনা। কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু অবশ্যই সেই ঘটনাটা আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। আসি তাহলে, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।